আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভালো আছো আশা করি। আমি আজকে তোমাদের বিশ্ব উষ্ণায়ন পড়াবো। তবে গত ক্লাসে গ্রিন হাউস প্রভাবের সব কিছু পড়িয়েছি, কিন্তু নিয়ন্ত্রণের উপায়টা আমি দেখাই নাই। আজকে প্রথমে গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের উপায়টা দেখিয়ে তারপরে গ্লোবাল ওয়ার্মিংটা তোমাদের দেখাবো। গ্রিন হাউস প্রভাব নিয়ন্ত্রণের উপায় কতগুলো আমি আগেই বোর্ডে লিখে রেখেছি, আমি জাস্ট এখন তোমাদের বর্ণনা করবো। প্রথমে যেটা দিয়েছি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? যেগুলো জৈব পদার্থ থেকে তৈরি হয়, যেমন প্রাকৃতিক গ্যাস, কয়লা, তেল, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই সব জ্বালানি যদি আমরা অধিক পরিমাণে ব্যবহার করি তাহলে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেশি মিশে যায়। তো এই সব জ্বালানি কম ব্যবহার করলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আলটিমেটলি কমে যাবে। তাই আমরা বলছি কি, প্রথম যে পয়েন্টটা হবে সেটাই হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে অপ্রচলিত শক্তির অধিক ব্যবহার। আমরা যদি জীবাশ্ম জ্বালানি হ্রাস করি, গাড়ি ঘোড়া তো চলতে হবে, কলকারখানা তো চলতেই হবে, কিন্তু সেই কলকারখানাতে আমরা কোন ধরনের বিদ্যুৎ ব্যবহার করতে পারি, সেইটাই বলা হচ্ছে যে অপ্রচলিত শক্তির অধিক ব্যবহার করতে হবে। অপ্রচলিত শক্তি কোনগুলা? যেমন হচ্ছে জলবিদ্যুৎ। আমরা কাপ্তাইতে যেটা নির্মাণ করা হয়েছে, জলবিদ্যুৎটা হচ্ছে তোমার অপ্রচলিত শক্তি। বায়ু শক্তিকে কাজে লাগায় যদি বিদ্যুৎ উৎপাদন করি, সেটা হচ্ছে অপ্রচলিত শক্তি। আবার সৌরশক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত শক্তি। তো এগুলো যদি আমরা অধিক পরিমাণ ব্যবহার করি তাহলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড অত বেশি ইমিট হবে না বাতাসে, মানে কার্বন ডাইঅক্সাইড আমরা নির্গমন করব না। ফলে কি হবে, গ্রিন হাউস প্রভাব থেকে আমরা রক্ষা পেতে পারি। তারপরে হচ্ছে ফ্রেয়ন গ্যাসের উৎপাদন বন্ধ করতে হবে। ফ্রেয়ন গ্যাস কোনগুলো? আমরা এর ইয়েটা লিখি কি, CFC11, CFC12, এগুলোকে আমরা বলি ফ্রেয়ন গ্যাস। তো বিভিন্ন কিন্তু শিল্প কারখানায়, যেমন প্লাস্টিক শিল্পে, রং শিল্পে কি হয়, ফ্রেয়ন গ্যাসের ব্যবহার হয়। এই ফ্রেয়ন গ্যাস যদি আমরা বেশি পরিমাণে ব্যবহার করে থাকি বা কলকারখানায় ব্যবহার করি তাহলে কি CFC নির্গত হয়। আর এই CFC কিন্তু গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করতে অনেক বেশি সহায়তা করে থাকে। তাহলে ফ্রেয়ন গ্যাসের উৎপাদন কি করতে হবে, একেবারে বন্ধ করতে হবে। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে বনায়ন কার্যক্রম বেশি, মানে বৃক্ষরোপণ বেশি করতে হবে। এখানটায় আমি বনায়ন বলতে পারি অথবা বৃক্ষরোপণ। আমরা জানি যে কি, যখন বাতাসে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি বা বিভিন্ন কাজের ফলে কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যায়, এই কার্বন ডাইঅক্সাইড কী করে, উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজে তৈরি করে এবং অক্সিজেন ত্যাগ করে, তাই না? তো যদি অধিক পরিমাণে বৃক্ষরোপণ করা যায়, অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে বাতাসে অক্সিজেন ছেড়ে দিবে, কার্বন ডাইঅক্সাইডকে শুষে দিবে, তাই না? তো যদি সেজন্য বলা হচ্ছে যে যত বেশি বৃক্ষরোপণ করা হবে, গ্রিন হাউস প্রভাবটা তত বেশি নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ বাতাসে তখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাবে। এরপরে আমরা বলছি কি, প্রযুক্তিগত উন্নতি। প্রযুক্তিগত উন্নয়নের ফলে কি করা যায়, নতুন আধুনিক কলকারখানা, যন্ত্রপাতি কিংবা তোমার যে মোটর গাড়ি আছে সেগুলোর ইঞ্জিন, এই সব উন্নত যদি ব্যবহার করি তাহলে কি হবে, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড লিমিট হবে কম, নির্গমন হবে কম, আবার বিভিন্ন জ্বালানির অপচয় হবে কম, সেই কারণে আবার জ্বালানি ব্যবহার হবে কম। এই কারণে প্রযুক্তিগত উন্নতির মাধ্যমে কলকারখানার যন্ত্রপাতি, তারপরে যানবাহনের যে ইঞ্জিনগুলো আছে সেগুলোকে যদি আমরা আরও বেশি আধুনিক এবং উন্নত করি তাহলে কী হবে, কার্বন ডাইঅক্সাইড বাতাসে কম যাবে। আবার যানবাহন থেকে কি হয়, প্রচুর পরিমাণে সালফারের বিভিন্ন অক্সাইডগুলো বাতাসে মিশে যায়, যে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেয়। তো উন্নত যদি এই যানবাহনের ইঞ্জিনগুলো ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এই গ্যাসগুলো, গ্রিন হাউস গ্যাসগুলো কিন্তু বাতাসে আর যাবে না। এরপরে আমরা বলছি কি, আবর্জনা প্রক্রিয়াকরণ। আবর্জনা কি হয়, জৈব আবর্জনার মাধ্যমে মিথেন গ্যাস তৈরি হয়, তাই না? আর মিথেন গ্যাস কিন্তু গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করতে সহায়তা করে। তো আবর্জনাগুলোকে কিভাবে প্রক্রিয়া করা যায়, প্রক্রিয়াকরণ করা যায়, সেটা হচ্ছে জৈব
আবর্জনাকে আলাদা, অজৈব আবর্জনাকে আলাদা করে জৈব আবর্জনাকে যদি মাটির নিচে পুঁতে রাখা কিংবা অন্য কোনো উপায়ে যদি আমরা এটাকে পচনে কি বলবো, সঠিকভাবে যদি এর পচন প্রক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে দেখা যাবে যে অত বেশি মিথেন গ্যাস আর উৎপাদন হবে না। ফলে কি হবে, বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আলটিমেটলি কমে যাবে। এরপরে আমরা আর একটা কি বলছি যে বিকল্প জ্বালানির ব্যবহার। বিকল্প জ্বালানি ঠিক না, এখানটায় কি বলা যায়, বিকল্প দ্রব্যের বলি, যে আমরা রান্না বান্নার ক্ষেত্রে প্রচুর পরিমাণে কি জীবাশ্ম জ্বালানি ইউজ করে থাকি, তাই না? প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি, কয়লা ব্যবহার করি। সেক্ষেত্রে আমরা যদি বিকল্প দ্রব্য ব্যবহার করে থাকি, বিকল্প দ্রব্য যেমন প্রেসার কুকারে করলাম, মাইক্রোওয়েভে করলাম, তাহলে কি হবে, এই ক্ষেত্রে আবার আমরা কাঠ প্রচুর পরিমাণে এই জ্বালানি হিসাবে ব্যবহার করে থাকি। যখন কাঠ ইউজ করি, প্রাকৃতিক গ্যাস ইউজ করি, কয়লা ইউজ করি, তখন কি হয়, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়। কিন্তু এই যদি এই কাঠ, কয়লা, জ্বালানি, এই প্রাকৃতিক গ্যাস ইউজ না করে আমরা প্রেসার কুকারে রান্না করি, তারপরে সোলার সিস্টেমে সোলার কুকারে রান্না করি, অথবা মাইক্রোওয়েভ যে মেশিনগুলো আছে তাতে রান্না করি, তাহলে কি হবে, ওই কার্বন ডাইঅক্সাইড আর বাতাসে নির্গত হবে না, ফলে গ্রিন হাউসের প্রভাব থেকে আমরা মুক্তি পাবো। এরপরে আমি আর একটা বলছি কি, জনসচেতনতা বৃদ্ধি। আসলে সব কিছুই করতে হবে, সাথে কি হবে, মানুষকে সচেতন হতে হবে। যদি জনসচেতনতা বৃদ্ধি করা যায়, মানুষের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করে, তাহলে মানুষ নিজেই কিন্তু বুঝবে যে এর থেকে কার্বন ডাইঅক্সাইড, এর থেকে মিথেন, এর থেকে সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইডগুলো নির্গত হচ্ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর, এটা গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করছে, তখন সে নিজেই কিন্তু এই কাজটা আর করবে না। তাই কি করতে হবে, সব মানুষকে জ্ঞান, মানে বিভিন্ন মাধ্যমে মানে টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, এই যে প্রচার মাধ্যমগুলোতে বা খবরের কাগজে প্রচার মাধ্যমগুলোতে কি করতে হবে, তাদের এই যে গ্রিন হাউসের যে প্রভাব সেই সম্পর্কে জানাতে হবে, কি কি ক্ষতি হয় সেগুলো জানালে কি হবে, মানুষের মধ্যে এই বোধটা তৈরি হবে, সচেতনতা বাড়বে, আর মানুষ তখন কি করবে, এই গ্রিনহাউস গ্যাস যেন বেশি নির্গত না হয় সেদিকে খেয়াল করবে, মানে সেদিকে আরও বেশি দৃষ্টিপাত করবে। এই জন্য কি দরকার, জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন পড়ে। তো এগুলোই মোটামুটি হচ্ছে গ্রিনহাউস প্রভাব নিয়ন্ত্রণের উপায়সমূহ। এখন আমরা যেটা আসবো সেটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়নটা কি একটু আমরা বলি। নিম্ন ট্রপোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমান্বয়ে বৃদ্ধির ফলে যে সিচুয়েশনের সৃষ্টি হচ্ছে, সেটাই কিন্তু বিশ্ব উষ্ণায়ন। আর এই অবস্থাটা সৃষ্টি হচ্ছে কেন, গ্রিনহাউস গ্যাসের ঘনত্ব অধিক পরিমাণে হওয়ার ফলে একটা এই ট্রপোস্ফিয়ারে চাঁদোয়া সৃষ্টি হয়, যা মানে সূর্য থেকে আগত আলোকরশ্মিকে বিকিরিত হতে দেয় না, না হওয়ার ফলে পৃথিবীর মধ্যে একটা কি বলে অধিক তাপ বজায় রাখার একটা সিস্টেম তৈরি হয়, ফলে কি হয়, তাপমাত্রা বেড়ে যায়। এটাই হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এখন আমি বলি যে গ্রিন হাউস প্রভাবটা কিভাবে বিশ্ব উষ্ণায়ন সৃষ্টিতে সহায়ক হয়। বাতাসে যদি প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো, মিথেন, সিএফসি, তারপরে নাইট্রোজেনের অক্সাইড সমূহ, এগুলো প্রচুর পরিমাণে থাকে, তাহলে কি হয়, এগুলো জলীয় বাষ্প থাকে, তাহলে এগুলোর তাপ ধারণ ক্ষমতা বেশি। তো আমরা বিভিন্ন ক্রিয়াকলাপের ফলে কি হয়, বাতাসের নিম্ন ট্রপোস্ফিয়ারে এই গ্যাসের ঘনত্ব এত বেশি সৃষ্টি হয়েছে যে ভূপৃষ্ঠের নিম্ন ট্রপোস্ফিয়ারে একটা চাঁদোয়া সৃষ্টি হয়েছে। ফলে সূর্য হতে যে আলোকরশ্মি আসে তার 100 ভাগের মধ্যে কি হয়, 75% ভূপৃষ্ঠে আসে,
আর 30% কিন্তু ওই বায়ুমণ্ডল থেকেই আবার ব্যাক করে চলে যায়। তাহলে ভূপৃষ্ঠে আসলো হলো 70%। এই 70%-এর মধ্যে কি হয়, মনে করো এটা ভূপৃষ্ঠ, এই আলোক রশ্মি পতিত হলো, তাই না, 70% পতিত হলো। এইটা দিনের বেলায় এই তাপশক্তিটা আসে, আর এই তাপশক্তিটা বিকিরিত হয় কখন, রাতের বেলা। রাতের বেলা যখন এই তাপশক্তি বিকিরণ করে পৃথিবীকে শীতল করতে যায়, তখন কি হয়, এইটা হচ্ছে দীর্ঘ তরঙ্গের হয়। এই তাপশক্তিগুলো হচ্ছে দীর্ঘ তরঙ্গের হয়। আর এই দীর্ঘ তরঙ্গের রশ্মিগুলো কি হয়, এই যে গ্রিনহাউস গ্যাসগুলো থাকে বায়ুমণ্ডলে, এই বায়ুমণ্ডলে বাধা পেয়ে পুনরায় আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই 70%-এর সবটুকুই কিন্তু বিকিরিত হতে পারে না, কিছু অংশ এই ভূপৃষ্ঠের মধ্যেই থেকে যায়। এই ভূপৃষ্ঠের মধ্যে থাকার ফলে কি হয়, বা এই যে নিম্ন বায়ুমণ্ডলে এই ট্রপোস্ফিয়ারেই কিন্তু থেকে যায়। এই নিম্ন ট্রপোস্ফিয়ারে থাকার ফলে কি হয়, দিনকে দিন বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধিই পেতে থাকছে। শিল্প বিপ্লবের পর থেকে এই পর্যন্ত দেখা যায় কি তাপমাত্রার পরিমাণ 1.5 ডিগ্রি সেলসিয়াস প্রায় বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে আরও যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে কিন্তু পৃথিবী ঝুঁকির মুখে পড়ে যাবে, তাই না। আরেকটু কথা বলে নেই যে বাতাসে যদি আবার এই গ্রিনহাউস গ্যাসের যে উপস্থিতি আছে, সব কিছু গ্যাসেরই কিন্তু একটা ব্যালেন্স অবস্থায় থাকতে হবে। যে এখন পরিমাণ বেড়ে গেছে, কিন্তু যদি পরিমাণটা কমে যায় তখন কি হবে, যে সূর্য থেকে আগত যে তাপটা পুরোটাই বিকিরিত হয়ে চলে যাবে, বরঞ্চ আরও বেশি বিকিরিত হয়ে পৃথিবী শীতল হয়ে যাবে। তখন কি হবে, গ্লোবাল ওয়ার্মিং না হয়ে তখন কি হবে, গ্লোবাল কুলিং, অর্থাৎ তখন পৃথিবীর অনেক জায়গায় কিন্তু বরফে পরিণত হয়ে যাবে। কারণ যে পরিমাণ আলোক রশ্মি আসবে, তাপ আসবে, তার চাইতে বেশি পরিমাণ বিকিরিত হয়ে চলে যাবে। যদি কি হতো, এই গ্রিনহাউস গ্যাসগুলো খুবই কম পরিমাণে থাকতো সেই ক্ষেত্রে, অর্থাৎ বায়ুমণ্ডলে যে পরিমাণ গ্যাস থাকার কথা তার চাইতে কম পরিমাণ থাকতো, তাহলে কিন্তু এই অবস্থাটা সৃষ্টি হতো। তখন কিন্তু গ্লোবাল ওয়ার্মিং না হয়ে গ্লোবাল কুলিং অবস্থার সৃষ্টি হতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কি হচ্ছে, বিকিরিত হওয়ার কথা, বিকিরণ কম হচ্ছে। এই কারণেই তোমার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টি হয়েছে। তো গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কতগুলো কারণ, সাধারণত দেখা যায় কি শিল্প বিপ্লবের পরে ফলে শিল্পায়ন, নগরায়ন এত বেশি হারে বেড়ে গেছে যে বাতাসে এই কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সালফারের বিভিন্ন অক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, এইসবগুলো অধিক পরিমাণে নির্গত হয়ে বায়ুমণ্ডলকে আরও বেশি উষ্ণ করে রাখছে। আরেকটু বলে রাখি যে এই গ্রিনহাউস গ্যাসগুলোর তাপ ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেক বেশি এবং অনেক সময় ধরে, অনেক কাল ধরে কিন্তু তাপ ধরে রাখতে পারে। তো কি কি কারণে গ্লোবাল ওয়ার্মিংটা হয়ে থাকে সেই নিয়ে আমরা এখন একটু দেখব, অর্থাৎ বিশ্ব উষ্ণায়নের কারণ। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে অত্যধিক শিল্পায়ন, নগরায়ন প্রভৃতির ফলে কি হয়েছে, জীবাশ্ম জ্বালানিগুলোর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। আর আমরা তো জানি যে জীবাশ্ম জ্বালানি কি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপরে তেল, খনিজ তেল, এগুলো সবই হচ্ছে জীবাশ্ম জ্বালানি। এই যে যানবাহনে, বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে, তারপরে শিল্প কারখানায় আমরা এই জীবাশ্ম জ্বালানিগুলোই অধিক পরিমাণে ব্যবহার করে থাকি। আর এই অধিক পরিমাণ ব্যবহার ফলে কি হয়েছে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে মিশেছে। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে গ্রিনহাউস গ্যাসের অন্যতম প্রধান গ্যাস। তো এইটা কি করে, বাতাসে প্রচুর পরিমাণ তাপ ধরে রাখতে পারে। তো এই জন্য কি হয়, বিশ্ব উষ্ণায়নটা হয়ে থাকে।
2 নম্বরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি অবাধে বৃক্ষ নিধন। আমরা যে কোনো প্রয়োজনেই বৃক্ষ নিধন করি, তাই না? বিভিন্ন কাজের জন্য, জ্বালানির কাজে, আসবাবপত্র তৈরির কাজে, তারপরে তোমার বন জঙ্গল কেটে সেই জায়গাটায় আবাদ করার ক্ষেত্রে বিভিন্ন কাজের জন্য কী করে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলি। এই গাছ কেটে ফেলার ফলে কি হয়, বাতাসে কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করার মতো আর কিছু থাকে না, কারণ আমরা জানি গাছ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, অক্সিজেন ত্যাগ করে। তো যদি বৃক্ষই নিধন করে ফেলি তাহলে তো আর কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেনে পরিণত হওয়ার কোনো সুযোগ থাকছে না। এই জন্য কী হয়, বৃক্ষ নিধন করছি বলেই বাতাসে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এরপরে আমরা যেটা বলছি সেটা হচ্ছে কি ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার। রং উৎপাদনে যে রং করার যে শিল্প রয়েছে, প্লাস্টিক শিল্প, তারপরে রেফ্রিজারেটর, এসি, বিভিন্ন স্প্রে, এইসবের মাধ্যমে কি হয়, প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হয়। আধুনিক জীবনযাত্রায় আমরা এইসবগুলো প্রতিনিয়তই কিন্তু ব্যবহার করছি। এই ব্যবহার করছি আর সাথে সাথে কী করছি, বাতাসে প্রচুর পরিমাণ সিএফসি গ্যাস ত্যাগ করছি। আর এই সিএফসি কী করছে, বায়ুমণ্ডলের ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে, এবং কি হচ্ছে, অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৃথিবীর যে তাপমাত্রাটা বৃদ্ধি করছে, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। এরপরে যেটা আমরা বলি সেটা হচ্ছে দ্রুত নগরায়ন। খুবই দ্রুত কি হচ্ছে, ইদানিংকালে দেখা যাচ্ছে খুব দ্রুত নগরায়ন হচ্ছে। নগরায়ন যখন বেশি হবে তখন সেখানটার ইনফ্রাস্ট্রাকচারগুলোও কিন্তু চেঞ্জ হবে, তাই না? আগে যে ধরনের ঘরবাড়ি ছিল সেগুলা পরিবর্তিত হয়ে দালান কোঠা, অট্টালিকা তৈরি হবে, প্রচুর পরিমাণে রাস্তাঘাট নির্মাণ হবে, অন্যান্য যানবাহন চলবে। এই যে যখন নগরায়ন দ্রুত হয় তখন কি হয়, বিভিন্ন অট্টালিকা তৈরির ফলে বাতাসে প্রচুর পরিমাণ ডাস্ট তো যায়ই, সাথে কি হয়, যানবাহনের ফলে যে সালফারের বিভিন্ন অক্সাইডগুলো নির্গত হয়। এইগুলো কি করে, বাতাসে গ্রিনহাউসের গ্যাসের পরিমাণ বাড়িয়ে দিয়ে বিশ্ব উষ্ণায়নে সহায়তা করে থাকে। এরপরে হচ্ছে কি দ্রুত শিল্পায়ন। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কি করছি, বিভিন্ন জায়গায় শিল্প স্থাপন করছি। ইদানিংকালে দেখা যায় দ্রুত নগরায়ন যেমন সংগঠিত হয়, দ্রুত শিল্পায়নও হয়। এটা অর্থনৈতিক উন্নয়নের জন্যই কিন্তু আমরা করে থাকি। যত বেশি শিল্পায়ন দ্রুত হবে তত বেশি কিন্তু, আর যত অধিক শিল্পায়ন হবে তত কিন্তু বিশ্ব উষ্ণায়নে সহায়তা করবে। কারণ কি, বিভিন্ন গ্রিনহাউস গ্যাসগুলো এই শিল্প থেকে নির্গত হবে। এছাড়াও আমরা কি বলছি, নাইট্রোজেন সারের অতি ব্যবহার। আমরা অধিক উৎপাদনের জন্য কি করি, জমিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন সার, ইউরিয়া সার প্রয়োগ করে থাকি। এই নাইট্রোজেন পরে কি করে, রাসায়নিক বিক্রিয়ার ফলে নাইট্রেটে পরিণত হয়। এই নাইট্রেট কি হয়, ওই তোমার গ্রিনহাউস গ্যাসের একটা উপাদান। এই গ্রিনহাউস গ্যাস পরবর্তীতে বিশ্ব উষ্ণায়নে সহায়তা করে থাকে। তাহলে নাইট্রোজেন সারের ব্যবহারটা আমাদের কি করতে হবে, পরিমিত করতে হবে। ফলে জৈব সারের ব্যবহারটা বেশি ইউজ করতে হবে বেশি। এছাড়া আছে পারমাণবিক বিস্ফোরণ। বিভিন্ন উন্নত দেশগুলো পারমাণবিক শক্তিশালী দেশগুলো কি করে, উন্নত শক্তিশালী দেশগুলো পারমাণবিক অস্ত্রগুলো তৈরি করে থাকে, এবং এটা যুদ্ধের সময় কিংবা অন্যান্য প্র্যাকটিসের সময় এই পারমাণবিক অস্ত্রগুলোর যখন নিক্ষেপ করে তখন কি হয়, বাতাসে প্রচুর পরিমাণে কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন হিরোশিমা নাগাসাকিতে
এই পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছিল, তখন কিন্তু ওই অঞ্চলের পরিবেশের ব্যাপক বিপর্যয় সংঘটিত হয়েছিল। আর কি হয়েছিল, এখানে বাতাসেও কিন্তু প্রচুর পরিমাণে গ্রিনহাউস গ্যাস মিশে গিয়েছিল। তো যখন এই শক্তিশালী দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করে এবং সেটা বিভিন্ন যে তোমার পরীক্ষামূলক যখন বিস্ফোরণ ঘটায়, তখন কি হয়, বাতাসে এই গ্যাসগুলো মিশে গিয়ে বিশ্ব উষ্ণায়নে সহায়তা করে থাকে। তো এগুলোই মোটামুটি আমাদের বিশ্ব উষ্ণায়নের মূল কারণ। তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বিশ্ব উষ্ণায়নের সবচাইতে যে কারণগুলো, এই সবগুলো কারণই কিন্তু নগরায়ন আর শিল্পায়নের জন্য দায়ী। যত বেশি নগরায়ন হবে, যত বেশি শিল্পায়ন হবে, তত জীবাশ্ম জ্বালানির ব্যবহার হবে, বৃক্ষ নিধন হবে, সিএফসি ব্যবহার হবে, নাইট্রোজেন, এইগুলোর ওপরেই কিন্তু সব কিছু নির্ভরশীল। তাহলে যত আমরা আধুনিক জীবনযাপন করব, তত বেশি কিন্তু গ্রিনহাউস গ্যাস নির্গত হবে বাতাসে, এবং সেটা বিশ্ব উষ্ণায়নের অন্যতম কারণ হয়ে যাবে। সুতরাং আমরা বুঝতে পারছি যে আধুনিক জীবনযাপন প্রণালীর কারণেই কিন্তু মূলত বিশ্ব উষ্ণায়নটার সৃষ্টি হয়েছে। তো আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।